পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম। পর্ব সংখ্যা ১। শীতের হালকা হাওয়া বইতে শুরু করেছে। আকাশে ভাসছে সাদা তুলোর মতো মেঘ। মাঠে কচি সবুজ ধানের চারা। চারপাশে কুয়াশায় ঢাকা সকালের রাস্তাগুলো যেন শহরের ব্যস্ততা থেকে পালিয়ে আসা নিঃশব্দ এক গ্রাম্য জীবনকে আলিঙ্গন করে রেখেছে। ঠিক এমন এক সময় শহরের নামকরা ব্যবসায়ী সাফায়েত পাটোয়ারি তার স্ত্রী ও 4 সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এলেন। বহু বছর পর ফেরা সেই পুরনো বাড়িটা আজও দাঁড়িয়ে আছে, অথচ মনে হয় যেন সময় সেখানে থমকে গেছে। সাফায়েত পাটোয়ারির স্ত্রী ফরিদা বেগম এবং তাদের 3 ছেলে ও 1 মেয়ে বেশ আনন্দেই কাটাচ্ছেন গ্রামীণ পরিবেশে। প্রতিটি সকাল এখানে নতুন করে শুরু হয়, নতুন আলো, নতুন অনুভবে। সেদিন বিকেলে সাফায়েত পাটোয়ারি বের হয়েছিলেন স্থানীয় বাজারে। হঠাৎই পেছন থেকে এক চেনা কণ্ঠ ভেসে এলো, এই যে সাফায়াত, সাফায়েত পাটোয়ারি। চমকে উঠে তিনি ঘুরে দাঁড়ালেন। দেখলেন বহুদিন পর দেখা শৈশবের বন্ধু শফিক জমিদার। দুজন একে অপরকে জড়িয়ে ধরলেন, যেন পুরনো দিন ফিরে এলো এক মুহূর্তেই। হাসি আনন্দে ভরে উঠল চারপাশ। তারা হারিয়ে গেলেন স্মৃতির অলিগলিতে। গল্পের এক পর্যায়ে শফিক জমিদার বললেন, তুমি তো পরিবার নিয়ে এসেছো, শুক্রবার সকালেই আমার জমিদার বাড়িতে আসবে। আমন্ত্রণ ফেলবার উপায় নেই। সাফায়েত পাটোয়ারি সানন্দে আমন্ত্রণ গ্রহণ করলেন। শুক্রবার সকাল, জমিদার বাড়ির শানদার ফটক পেরিয়ে সাফায়েত পাটোয়ারির পরিবার যখন ভেতরে ঢুকলো, তখনই সবার চোখ আটকে গেল বিশাল আঙিনার রাজকীয় সাজসজ্জায়। খোলা বারান্দা, প্রশস্ত উঠান, সব মিলিয়ে এক রাজসিক পরিবেশ। তাদের অভ্যর্থনা জানাতে এগিয়ে এলো এক তরুণী। হাতে সবুজ ডাবের পানি, মাথায় ওড়না টেনে নরম হাসি হেসে সে পানীয়টি এগিয়ে দিল। সে আর কেউ নয়, শফিক জমিদারের ছোট মেয়ে রিমিশা তাবাসসুম নাদিরা। রিমিশার মিষ্টি আচরণে উপস্থিত সকলে মুগ্ধ হলেও সবচেয়ে বেশি মুগ্ধ হলেন ফরিদা বেগম। মনে মনে তিনি প্রতিজ্ঞা করলেন, এই মেয়েকেই তিনি তার বড় ছেলের বউ করবেন। শফিক জমিদার পরিবারেরও সদস্য সংখ্যা কম নয়। 3 মেয়ে, 1 ছেলে, স্ত্রী এবং তার মা। সেই রাতে স্বামীর সঙ্গে আলাপ করলেন ফরিদা বেগম। তুমি কি বলো? রিমিশা তো খুব ভালো মেয়ে, আমি চাই ওকে আমাদের আহনাফ আহমেদ আহিলের সঙ্গে বিয়ে দিতে। সাফায়েত পাটোয়ারির স্ত্রীর কথা শুনে খানিকটা অবাক হলেও কিছু বললেন না, বরং রিমিশার প্রশংসা করে সম্মতি সুরে মাথা নাড়লেন। বন্ধু শফিক জমিদারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলেন সাফায়েত পাটোয়ারি। ছোটবেলার বন্ধুর সম্মান রেখে শফিক জমিদারও প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আহনাফ আহমেদ আহিল সাফায়েত পাটোয়ারির বড় ছেলে, সদ্য বিদেশ থেকে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরেছে। আধুনিক মনোভাব, উচ্চশিক্ষায় গড়া শহুরে ছেলে সে। জীবন ও সম্পর্ক নিয়ে তার দৃষ্টিভঙ্গিও যথেষ্ট ভিন্ন। পরদিন সকালে ফরিদা বেগম ছেলেকে ডেকে বললেন, আহিল, তোমার বাবা আর আমি মিলে তোমার বিয়ে ঠিক করেছি। হোয়াট? কি বলছো আম্মু? কার সঙ্গে? রিমিশা তাবাসসুম নাদিরার সঙ্গে। রিমিশা? সে তো অনেক ছোট, আমি এখনই বিয়ে করতে চাই না। তাছাড়া আমি গ্রামের কোনো মেয়েকে বিয়ে করব না। গ্রামের মেয়েরা আনকালচার্ড, একেবারে খ্যাত। ফরিদা বেগম মুখ গম্ভীর করে বললেন, আমি কোনো কথা শুনতে চাই না। আমি ওর মা বাবাকে কথা দিয়ে ফেলেছি। কিন্তু আম্মু, আমি তো আহিয়াকে ভালোবাসি। ফরিদা বেগম স্তব্ধ হয়ে গেলেন, চোখে মুখে বিরক্তি ও বিস্ময়ের ছায়া। তার দৃষ্টিতে স্পষ্ট, মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ছেলের কোনো আপত্তি গ্রহণযোগ্য নয়। পর্ব সংখ্যা 2। বিয়েটা কখন হলো, কিভাবে শেষ হয়ে গেল, কেউ ঠিক বুঝে উঠতে পারল না। চারপাশে সবার মুখে ক্লান্তির ছাপ, অথচ হৃদয়ের গভীরে বাজছিল এক অদ্ভুত শূন্যতা। সবকিছুই যেন খুব দ্রুত ঘটে গেল, একেবারে সাদা মাত্রা, অনুভূতি শূন্য এক ভঙ্গিকে। আহনাফ আহমেদ আহিল এখনো স্তব্ধ, নিশ্চুপ, অনুভূতিহীন। চোখে মুখে কোনো আবেগ নেই। বাস্তবতা যেন তাকে পেছন থেকে চেপে ধরেছে, অথচ সে নিজেই কিছু টের পাচ্ছে না। এদিকে রিমিশা তাবাসসুম নাদিরার বিদায়ের সময় এসে গেছে। বাড়ির উঠোন জুড়ে কান্নার সুর। রিমিশা তার মা আয়েশা বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। মা মেয়ের বুক ভাঙা কান্নায় পুরো উঠান নিস্তব্ধ। তারপর একে একে বড় 2 বোনকে জড়িয়ে ধরে বিদায় নেয় সে। চোখের পানি যেন থামতেই চায় না। শেষবার বাবার সামনে এসে থেমে দাঁড়ায়। বাবার বুকে মাথা রাখতেই শফিক জমিদার আর নিজেকে ধরে রাখতে পারেন না। চোখের কোণায় জমে থাকা জল নীরবে গড়িয়ে পড়ে। সেই নিস্তব্ধ মুহূর্তে কোনো শব্দ নেই,
নেই কোনো কথা, শুধু ভালোবাসা আর না বলা অনুভূতির ভাষা। দাদু আর ছোট ভাইকেও বিদায় জানিয়ে চোখ ভরা অশ্রু নিয়ে রিমিশা পা বাড়ায় নতুন জীবনের পথে। দুটি গাড়ি প্রস্তুত, তবে এমন মুহূর্তে ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা। আহিল কিছুতেই রিমিশার পাশে বসতে রাজি হয় না। শেষ পর্যন্ত তার ইচ্ছেতেই সে বসে ড্রাইভিং সিটের পাশের সিটে। কেউ কিছু বলে না, সবাই জানে এই মুহূর্তে কোনো কথা বলা অনুচিত। দুটি গাড়ি ধীরে ধীরে জমিদার বাড়ির গেট পেরিয়ে অদৃশ্য হয়ে যায়। তারা ঢাকার পথে রওনা হয়। রাত ঘনিয়ে আসে। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে রাত অনেকটা গড়িয়ে গেছে। গাড়ি এসে থামে পাটোয়ারি নিবাসে। একটি বিশাল দৃষ্টিনন্দন জাঁকজমকপূর্ণ ডুপ্লেক্স বাড়ি। এই বাড়ির প্রতিটি দেয়াল যেন অহংকারে পূর্ণ। রিমিশাকে ড্রয়িং রুমে বসানো হয়। আহিল কোনো কথা না বলেই সোজা ছাদে উঠে যায়। তার মুখে ক্লান্তি নয়, বরং স্পষ্ট একরাশ চাপা ক্ষোভ। ওদিকে আশেপাশের প্রতিবেশীরা খবর পেয়ে ভিড় জমিয়েছে আহিলের বিয়ে হয়েছে। বহুদিনের আলোচিত গুঞ্জন আজ বাস্তবে রূপ নিয়েছে। ফরিদা বেগম মিষ্টির প্লেট হাতে নিয়ে এসেছেন। সবাই একে একে নতুন বউকে মিষ্টি খাওয়াচ্ছেন। প্রতিটি মুখে একই কথা, মাশাআল্লাহ, আহিলের বউ তো একেবারে রূপকথার রাজকন্যা, দুধে আলতায় গড়া যেন। আহিলের বন্ধুরা প্রথমে রাগ করলেও পরে মেঝো ভাই মাহির সঙ্গে মিলে রুম সাজাতে লেগে পড়ে। সবাই ব্যস্ত, কেবল ছাদের উপরে বসে থাকা আহিলেরই যেন একেবারে অন্য জগতে। তার ভেতর ঘুরপাক খাচ্ছে একটাই নাম, আহিয়া। সে জানলে কি হবে, তাকে কিভাবে বোঝাবে এই আকস্মিক সিদ্ধান্ত। ঠিক তখনই ছোট ভাই শাহান ছাদে এসে বলে, ভাইয়া, নিচে সবাই ডাকছে, তুই যা, আমি আসছি। কিছুক্ষণ পর আহিল নেমে আসে। সবাই তাকে খেতে বলে। খেতে বসো বাবা, বলেন ফরিদা বেগম। আমি খাবো না। এই কথা বলে সে চলে যায় বাড়ির বাগানে। একটি বেঞ্চে বসে নিঃশব্দে চারপাশের অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। আহিলের বন্ধুরা এসে ফরিদা বেগমকে জিজ্ঞেস করে, আন্টি, আহিল কোথায়? বাগানে। তারা সবাই গিয়ে দেখে আহিল একা বসে আছে, গম্ভীর স্থির। এই ভাই, এখানে বসে আছিস কেন? আজ তো তোর বিয়ে হয়েছে, বলে ইয়াসিন। ধুর, ভালো লাগছে না, সব এলোমেলো লাগছে। আহিয়াকে কি বলবো এখন, বলে আহিল। যা হবার হয়ে গেছে ভাই, বলে রাহি। তোর বউ রুমে বসে তোর জন্য অপেক্ষা করতেছে, যা, পরে সব বুঝিয়ে বলবি আহিয়াকে। এখন রুমে যা, যোগ করে তুষান। এক প্রকার জোর করেই বন্ধুরা তাকে রুমে পাঠিয়ে দেয়। আহিল মৃদু পায়ে রুমে প্রবেশ করে। দরজা খুলতেই চোখে পড়ে রিমিশার দিকে। খাটের এক কোণে চুপচাপ বসে আছে সে। রিমিশা উঠে এসে সালাম করতে যায়। আহিল হাত তুলে থামিয়ে দেয়, দরকার নেই এসবের। বাই দ্য ওয়ে, তোমার বয়স কত? 16। রিমিশার কণ্ঠটা কাঁপছে। আমার বয়স কত জানো? না। 26। কিছু না জেনে না বুঝে শুধু মেনে নিয়ে চলে এসেছো? এই কথা বলে সোজা ওয়াশরুমে চলে যায় আহনাফ। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রিমিশা এখনো দাঁড়িয়ে আছে। সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবে? চেঞ্জ করে এসে ঘুমাও। রিমিশা লেহেঙ্গা বদলে পাতলা একটা শাড়ি পরে আসে। তুমি এখানেই ঘুমাবে? জিজ্ঞেস করে আহিল। হ্যাঁ। তাহলে আর কোথায় যাব? ডিভানে গিয়ে ঘুমাও। ডিভানে ঘুম আসবে না। তাহলে নিচে ঘুমাও। তুমি তো গ্রামের মেয়ে, নিশ্চয়ই নিচে ঘুমানোর অভ্যাস আছে। রিমিশা চুপচাপ গিয়ে ডিভানে বসে পড়ে। বসে থাকতে থাকতে কখন যে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে সে নিচেও টের পায় না। পর্ব সংখ্যা 3। সকালের নরম আলো ছুঁয়ে যাচ্ছে জানালার কাছ। ঘড়িতে তখন ঠিক 6টা। প্রতিদিনের মতো আজও আহিল ঘুম থেকে উঠে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর ধীরে ধীরে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ফিরে আসতেই চোখ পড়ল ডিভানের দিকে। রিমিশা এখনো আধশো অবস্থায় গভীর ঘুমে নিমগ্ন। নববধূর ঘুমন্ত মুখে এক ধরনের নিষ্প্রাপ প্রশান্তি, যা মুহূর্তের জন্য আহিলের মনে এক অজানা মায়ার সঞ্চার করল। কিন্তু সে অনুভূতি স্থায়ী হলো না। কঠিন বাস্তবতায় পা রেখে সে মুখ ফিরিয়ে নিল, যেন নিচের ভেতরে কোনো অনুভূতির জন্য জায়গা রাখে না। নীরব পায়ে রুম থেকে বেরিয়ে পড়ল। সিঁড়ি বেয়ে নামতেই দেখা হলো ফরিদা বেগমের সঙ্গে। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু আহিল থামল না। একটি কথাও না বলে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল জিমের উদ্দেশ্যে। ফরিদা বেগম এক দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। রিমিশার ঘুম ভাঙে সকাল 8টায়। হঠাৎ চোখ মেলে সে অবাক হয়ে যায়। দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে হালকা রঙের শাড়িতে নিজেকে গুছিয়ে নেয়। নার্ভাস মুখে বিছানার কিনারে চুপচাপ বসে থাকে কিছুক্ষণ। নাস্তার টেবিলে তখন সবাই বসে গেছে। ফরিদা বেগম মেয়েকে ডাকলেন, রাইসা, তুমি গিয়ে রিমিশাকে ডেকে নিয়ে আসো মা। রাইসার সঙ্গে সঙ্গে ঝাঁঝিয়ে উঠল, আমি পারবো না। কতবার বলেছি ভাইয়াকে গ্রামে বিয়ে দিও না,
কেউ শোনেনি। এখন আমি কেন ডাকতে যাব? ফরিদা বেগম কড়া চোখে তাকিয়ে বললেন, তুই খুব বড় হয়েছিস নাকি? বড়দের মুখের উপর এভাবে কথা বলিস? সাফায়েত পাটোয়ারি স্ত্রীকে থামিয়ে হালকা হেসে বলেন, আহা, বকছো কেন? যাও মা, রিমিশাকে ডেকে আনো। বাবার কথায় আর প্রতিবাদ করলো না রাইসা, চুপচাপ উঠে গেল। রুমে ঢুকেই দেখে রিমিশা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। নিচে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এইটুকু বলেই রাইসা দ্রুত বেরিয়ে যায়। রিমিশা ধীরে ধীরে তার পেছনে নেমে আসে। ফরিদা বেগম ওকে স্নেহ ভরে গুড মর্নিং বলেন, পাশে বসতে বলেন। রিমিশা খুব নার্ভাস, সবকিছু তার কাছে অচেনা। খাবার টেবিলে খাবার পরিবেশনে ব্যস্ত দুই সার্ভেন্ট, সবাই খাচ্ছে। হঠাৎ শাহান প্রশ্ন করলো, আম্মু, ভাইয়া এখনো জিমে থেকে আসেনি? সেই মুহূর্তে গেটের দিকে দেখা গেল ঘামে ভেজা শরীরে আহিল ফিরছে। পরিশ্রমে ক্লান্ত, কিন্তু চেহারায় রাজসিক দৃঢ়তা। সবাই খেতে ব্যস্ত দেখে আহিল বলল, তোরা খা, আমি ফ্রেশ হয়ে খাচ্ছি। এইটুকু বলেই সোজা উপরে চলে গেল। রিমিশা অবাক হয়ে তার পেছনে তাকিয়ে থাকে। কিছু একটা অজানা টান যেন কাজ করছিল চোখে। আহিল ওপরে যেতেই তার হুঁশ ফিরে আসে। তাড়াতাড়ি খাওয়ায় মন দেয়। সবাই খাওয়া শেষ করে যার যার কাজে চলে যায়। সাফায়েত পাটোয়ারি অফিসের উদ্দেশ্যে রওনা হন। শাহান আর রাইসা কলেজে। কিছুক্ষণ পর আহিল নামে, কালো শার্ট আর কালো প্যান্টে, এক নিখুঁত পরিপাটি পুরুষ। সার্ভেন্টকে বলে, দুটো অ্যাভোকাডো টোস্ট আর এক গ্লাস মিল্কশেক দাও। এমনিতেই আহিল সকালে ভারী নাস্তা করে না। ফরিদা বেগম রিমিশাকে টিভি দেখতে বলেন আর নিজে রুমে চলে যান। কিছুক্ষণ পর আহিল নেমে এসে রিমিশাকে দেখে বিরক্ত গলায় বলে ওঠে, এখানে কি করছো? যাও, রুমে যাও। রিমিশা সঙ্গে সঙ্গেই টিভি বন্ধ করে দেয়। এই আচরণে অবাক হয়ে ফরিদা বেগম রুম থেকে বেরিয়ে বলেন, আমি বলেছি ওকে টিভি দেখতে, তুই কেন বকছিস? আহিল মুখ কালো করে জবাব দেয়, তোমরাই তো পছন্দ করে এনেছো ওকে, তোমরাই রাখো ওকে, আমার সামনে আসতে মানা করো। এইটুকু বলেই সে সোজা গ্যারেজে চলে যায়। নিজের পছন্দের সি গ্রিন রঙের রোলস রয়েস স্টার্ট করে। শহরের ব্যস্ত রাস্তায় মিলিয়ে যায়। আহিল এখন দেশের অন্যতম জনপ্রিয় ট্রেক উদ্যোক্তা। বিদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়া শেষে দেশে ফিরে এসে মাইক্রোলিঙ্ক নামে নিজস্ব একটি প্রযুক্তি কোম্পানি গড়ে তুলেছে, যেখানে 5 শতাধিক কর্মী কাজ করে। বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান এখন মাইক্রোলিঙ্ককে সম্মান করে, প্রতিযোগিতায় গণ্য করে। কিন্তু ব্যক্তিগত জীবনে আহিল একা, অভিমান আর হতাশায় ডুবে থাকা এক তরুণ, যার হাসির আড়ালে জমে আছে অনেক না বলা গল্প। রিমিশা জানে না তার নতুন জীবনের শুরু কেমন হবে, তবে সে বুঝতে পারছে সহজ কিছু নয় এটা। আহিল কি কখনো মেনে নেবে তাকে? জীবন কি তাকে একটুখানি জায়গা দেবে, নাকি এ শহরে বাবুর হৃদয় তার জন্য চিরকাল অচেনাই থেকে যাবে?